ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। প্রবহমান দ্বারকেশ্বর নদের পাশে বাঁকুড়া জেলার 1 নম্বর ব্লকের একটি জনপদ কেঞ্জেকুড়া শিল্পকলার গ্রাম হিসেবে খ্যাতি অর্জন করেছে এই গ্রামটি। বাসন, তাঁত সহ বিভিন্ন কুটির শিল্পে সমৃদ্ধ এই কেঞ্জেকুড়া এলাকা। এই সমস্ত শিল্পের পাশাপাশি জিলিপি শিল্পকলাতেও বিখ্যাত গ্রামটি। প্যাঁচে প্যাঁচে যে মনোমুগ্ধকর শিল্প তৈরি হয় তা কেঞ্জেকুড়া গ্রামে না এলে বুঝতেই পারবেন না। চলুন শোনাই শিল্পের কথা। কথিত আছে 10ম শতকের শুরুতে কিতাবুল তারিখ নামে একটি পার্শ্বিক বইয়ে উল্লেখ পাওয়া যায় একটি বিশেষ পদের, যার নাম জুলবিয়া। তা পরবর্তীতে ভারতে এসে জিলেপি নাম নেয়, যা শুধু বাংলাভাষী নয়, সারা ভারতীয়দের মিষ্টান্নের ইতিহাসে অন্যতম প্রিয় সংযোজন হয়ে দাঁড়িয়েছে। জিলিপি গ্রাম বাংলার বাঙালিদের কাছে একটা অন্যতম সেরা মিষ্টি হিসেবেই পরিচিত। বিশ্বকর্মা ও ভাদু পুজো উপলক্ষে বিশাল বিশাল এই জিলিপি তৈরি হয় বাঁকুড়ার কেঞ্জেকুড়ায়। বিশাল বিশাল এই জিলিপি জেলা ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দেয় এই বিশেষ পুজো উপলক্ষে। কেঞ্জেকুড়ায় গেলেই এই সমস্ত দোকানগুলির দেখা মিলবে। দুর্গাপুজোর প্রাককালে এই মিষ্টান্ন কারিগরেরা তাই ব্যস্ত এই বিশেষ জিলিপি তৈরি করতে। এটা আপনার তৈরি চলছে, আজ 3-4 দিন ধরে তৈরি চলছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষেই তৈরি হয় এটা। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যায়। কলকাতা, টাটা, রাঁচি সব চারদিকে যায়। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বাইরে আমেরিকা রয়েছে। এটা আপনার এই বছর 150 টাকা কিলো। 1.5 কিলো 2 কিলো এরকম সাইজের। চাহিদা মোটামুটি আছে। না, এবছর সেরকম অতটা চাহিদা এখনো বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, এখন পর্যন্ত মার্কেটটা অতটা চাহিদা বুঝতে পারছি না। এটা আমরা এই যে চালগুড়ি, বিরি বেসন আর রুল ময়দা, সোডা দিয়ে পরে এই ফেটটা করা হয়, তারপরে জিলেপিটা আমরা ঘোরাই। এই জন্য কি ঝাঁঝরা আলাদা লাগে? হ্যাঁ, আলাদা যে বড়ো ঝাঁঝরা করা আছে, এই ঝাঁঝরা নিতে হয়। সাইজটা এই বছর ওই 1 কেজি 700-800 এরকম চলছে, মানে ওর থেকে বড়োটা নিতে চাইছে না। 150 টাকা কিলো। কিন্তু আগে তো এর থেকে বড় হতো, 5 কেজি 7 কেজি। হ্যাঁ, আগে বড় হতো, কিন্তু এখন চাহিদা কম, চাহিদার কারণে এটা হচ্ছে না। না নিচ্ছে না, মানে নিয়ে তো অসুবিধা, মানে ব্যাগের মধ্যে যাচ্ছে না বড় হলে। এই জিলেপি কোথায় কোথায় যায়? এটা আমাদের পাশাপাশি সব জায়গায় যায়, মানে হ্যাঁ, পশ্চিমবাংলা বাদ দিয়েও বাইরে চলে যায়। হ্যাঁ, ঝাড়খণ্ড চারদিকে যায়। আজকের থেকে চাহিদা খুব জোর বেড়ে গেছে, মানে আমরা 3টা চুলাতেই মানে পাট হচ্ছে না। বাংলার ভাদ্র মাসের 27 তারিখ থেকে শুরু আশ্বিন মাসের 5 তারিখ পর্যন্ত এই বিশাল বিশাল চাকার মতো জিলিপি তৈরি হয় এই গ্রামে। বিশ্বকর্মা পুজোর দিন এই জিলিপি ক্রয় করার জন্য বাঁকুড়া জেলা সহ অন্যান্য জেলা থেকে আগত মানুষদের ভিড় দেখা যায়। খুব ভালো, এখানে নিয়ে যায়, বাড়ির লোককে দিই, বাড়ির যারা আত্মীয় স্বজন তাদেরকে দিই। এটা দুর্গাপুর যায়, কলকাতা যায়, সব জায়গায় দিই। হ্যাঁ, 1 কিলো নিয়ে যায়, 500 আছে, 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো। তৈরি না যায় না, অনেক হয় শুনেছি, 3-4 দিন ধরে তৈরি হয়। আজকেই নিয়ে চলে যাচ্ছে, যেহেতু কালকে আবার পাওয়া যাবে না। এই যে নিয়ে যাচ্ছেন, এর কোথায় যাবে? এটা যাবে কলকাতা, যাবে একটা কলকাতা যাবে, বাকি 2টো বাড়ির লোক, বাড়ির জন্য। এই বাঁকুড়া টাউন। প্রতি বছর এরকম আসে? হ্যাঁ, প্রতি বছর আসে। মানে এটা এখানে তো প্রায় একদম মেগা জিলাপির মেলা বসে। হ্যাঁ, মেলা বসে। কেমন লাগে? খুব ভালো, মানে এটাই ঐতিহ্য আমাদের বাঁকুড়ার, এটাই ভালো লাগে। এক মিষ্টান্ন ব্যবসায়ী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, এই জিলিপি পশ্চিমবাংলার গণ্ডি ছাড়িয়ে সুদূর আমেরিকাতেও পাড়ি দিয়েছে। তাই এখনো বাঁকুড়ার কেঞ্জেকুড়ায় বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম তাদের বাবা ঠাকুরদাদের দেখানো পথে এই জিলিপি প্রস্তুত করে আসছে মিষ্টান্ন ব্যবসায়ীরা। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডু রিপোর্ট, ট্রাইব টিভি। বিগত কিছুদিনের টানা বৃষ্টির ফলে অন্যান্য জায়গার মতো জমা জলে নাজেহাল মালদহের হাবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের ছাতিয়ানগাছি গ্রামের বাসিন্দারা। জমা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যাতায়াত করতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। অভিযোগ, নিকাশি নালা না থাকার কারণেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। এই ঘটনায় উদাসীন প্রশাসন, এমনটাই দাবি গ্রামবাসীদের। বৃষ্টির জল দীর্ঘদিন ধরে জমে রয়েছে এলাকায়। আবদ্ধ জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
জমা জল পেরিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। এলাকার একাধিক বাড়িতে জমে রয়েছে জল। গত কয়েক বছর এমনই জল যন্ত্রণায় মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের ছাতিয়ানগাছি গ্রাম। কারণ জলবহুল এই গ্রামে আজও তৈরি হয়নি নিকাশি নালা। পঞ্চায়েত থেকে নিকাশি তৈরি শুরু হয়েছিল, বিভিন্ন সমস্যায় অর্ধেক কাজ হয়ে বন্ধ হয়ে পড়েছে। ফলে আজও চরম সমস্যায় গ্রামের বাসিন্দারা। এগুলো ওই যে বদ্ধ জল, বর্ষার জল, ড্রেন নেই, ড্রেনের যেটা কাজ হয়েছে অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি। আজ 1 বছর ধরে এইভাবে পড়ে আছে। এই ড্রেনটা হয়ে গেলেই আমাদের জলটা বেরিয়ে যেত। ড্রেনটা হয় না, জলটাও বেরোতে পারে না। কতদিন ধরে বাড়িতে জল জমেছে এভাবে? এটা প্রত্যেক বর্ষাতে এইরকম জল জমে থাকে, ঘর টরে সব ঢুকে যায়। আমরা উপরতলায় থাকি, নিচতলা গোটাটাই বেকার হয়ে গেছে। শুধু আমার বাড়ি বলে না, এখানে পেছন পাড়াটা গোটাটাই এইভাবেই সবার বাড়িতে জল ঢুকে। প্রশাসনকেও বলেছি, প্রশাসন বহুতবার মিট করেছে। একটা ঠিকাদার ওই কমল ঘোষ কাজ পেয়েছে, মাতাল নাম্বার 1। হ্যাঁ, অর্ধেক কাজ করে ফেলে পালিয়ে গেছে। ডেঙ্গু তো হওয়ার একদম 100% চান্স। এবং সব যত নোংরা বাড়ির পায়খানা বাথরুমের জলও সব ঢুকে আছে। শুধু গ্রাম নয়, স্থানীয় বাসন্তী মোড়ে মালদা এবং লালাগোলা রাজ্য সড়কের ওপর নিয়মিত জল জমে থাকছে এলাকায় নিকাশি ব্যবস্থা না থাকায়। প্রায় 60 মিটার এলাকা জুড়ে নিয়মিত জমে থাকছে জল। বিভিন্ন যানবাহন চলাচল করতে সমস্যা তৈরি হচ্ছে। মাঝে মধ্যেই বাইক, টোটো নিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকেই। হেঁটে চলাচল করতে পারছে না কেউ, কারণ দীর্ঘদিন নিয়মিত জল জমে থাকায় সেখানে সাপের উপদ্রবও বাড়ছে। পাশাপাশি মালদা ও নালাগোলা রাজ্য সড়ক থেকে গ্রামে ঢোকার রাস্তা পুরোটাই জলের তলায়। হাঁটু জল গোটা রাস্তা জুড়ে, চলাচলের একেবারেই অযোগ্য। নিয়মিত জল জমে থাকায় জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাপ সহ বিভিন্ন কীটপতঙ্গের উপদ্রব যেমন বাড়ছে, তেমনি মশামাছির উপদ্রবের ফলে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কায় এলাকার বাসিন্দারা। ডেঙ্গু বা বিভিন্ন জলবাহিত রোগ হওয়ার আশঙ্কা ছড়াচ্ছে এলাকা জুড়ে। যদিও বারবার প্রশাসনকে জানানোর পরও সমস্যার সমাধান আজও না হওয়ায় চরম বিপত্তির মুখে গোটা গ্রামের 1/3 বাসিন্দা। আপনার ডেঙ্গু হচ্ছে, মশা মারছে, সাপে কামড় দিয়ে কয়েকজন আগে এই এক হাতে জল ফেলে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকারে সবসময়। এই লোক কোথায় যাবে? কোনো প্রশাসনে কোনো মাথা ব্যথা না, ড্রেন করতে হবে, ড্রেন খোলা আছে, ড্রেন হচ্ছে না, অর্ধেক করে পড়ে আছে। 6-7 মাস হয়ে গেল আপনার, না প্রধানের মাথা ব্যথা, না ভিডিওর মাথা ব্যথা, না গ্রাম পঞ্চায়েত। সব মাছটা তো ভাই সবসময় জল জমে থাকে এখানে, সব সময়। ড্রেনের কাজটা বন্ধ রাখা হয়েছে, যে সেইখানে কিছু দূর কাজ হচ্ছে আবার বাধা দিচ্ছে। এইরকমভাবে দীর্ঘদিনটা মানে টাইমটা বেশি হলো। তারপরে যতটা হয়েছে তারপরেরটুকুনো করতে যাচ্ছে। সেখানকার লোকজন বলছে যে এই রড দেওয়া হবে না, এই সিমেন্ট দেওয়া হবে না, এটা দেওয়া হবে না। তো যে ঠিকাদার করছে তার এস্টিমেটের বাইরে তো করতে পারবে না। তাও আমাদের ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে, গত বুধবারে কথা হয়েছে যে একটু বৃষ্টিটা কমলেই আবার কাজ শুরু করে দেবে। অনেক মানে আমি জলের বিল আজ পর্যন্ত একটাও দিতে পারিনি। আমার ফান্ড খুব ড্যামেজ, এই জন্য আমি এবার আর ব্যবস্থা করতে পারছি না। যত সম্ভব তাড়াতাড়ি আমরা ড্রেনটা ক্লিয়ার করারই চেষ্টা করি। আইহো গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ছাতিয়ানগাছি গ্রামে জল নিকাশের জন্য 2টি ড্রেন তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম ড্রেনটি তৈরির সময় বিভিন্ন কারণে একাধিকবার গ্রামের বাসিন্দারাই কাজে বাধা দিয়েছেন। কখনো নিম্নমানের কাজের অভিযোগ, কখনো বা স্থানীয় গ্রামবাসীদের জায়গার উপর ড্রেন তৈরির চেষ্টার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন কিছু এলাকার বাসিন্দারা। বারবার কাজে বাধা দেওয়ায় বন্ধ হয়ে গিয়েছে ড্রেন নির্মাণের কাজ। আর তার নিরিখে এখনও বর্ষার মরশুমে জল জমছে গোটা এলাকা জুড়ে। প্রথমে ড্রেনটি তৈরি না হওয়ায় দ্বিতীয় ড্রেনের কাজ শুরু করতে পারছে না প্রশাসন। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি। করোনা আতঙ্ক কাটিয়ে 2 বছর পর আবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের 5-a-সাইড নকআউট মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। এবারের ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আয়োজিত মার্লিন রাইজ মিডিয়া ফুটবল টুর্নামেন্টে মোট 18টি সংবাদ মাধ্যম অংশ নিচ্ছে। এবারই প্রথম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ট্রাইব টিভিও। 20 ও 21 সেপ্টেম্বর রাজারহাটের মার্লিন রাইজ ফুটবল মাঠে প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের 2টি পৃথক ফুটবল টুর্নামেন্ট হবে।
দুটি টুর্নামেন্টে 9টি করে সংবাদ মাধ্যম খেলবে। শনিবার কলকাতা প্রেস ক্লাবে এই ফুটবল টুর্নামেন্টের লটারি অনুষ্ঠিত হলো। মূল টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেবে। লটারিতে 8 ও 9 নম্বরের নাম ওঠা দুটি দলের মধ্যে প্লে অফ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে যারা জিতবে তারাই 8 নম্বর দল হিসাবে টুর্নামেন্টের মূল পর্বে উঠবে। প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা তথা দেশের দুই কিংবদন্তি ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবং দীপেন্দু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা, ডিরেক্টর সত্যেন সাংভি, প্রাক্তন রেফারি চিত্তদাস মজুমদার, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি শুভেন রাহা সহ আরও অনেকে। সঙ্গে আর এই সাংবাদিকদের খেলোয়াড় সাংবাদিক একটা রিলেশন দীর্ঘদিনে, আর এটা চলতে থাকবে। দুই যেটা আপনারা যে টুর্নামেন্টটা এই লাস্ট 2-3 বছর হতে পারেনি প্যান্ডামিকের জন্য আবার নতুন করে শুরু হতে চলেছে, মার্লিন গ্রুপের যেভাবে এগিয়ে এসছেন আমি ওনাদের ওখানে দেখে এসেছি। এত চমৎকার ইনফ্রাস্ট্রাকচার, আপনি মাঠ বলুন, আপনি ড্রেসিং রুম বলুন, ফলে যারা খেলবেন তারা খুব আনন্দ পাবেন। কিছুদিন আগে প্রেস ক্লাবের সাথে ফুটবল খেলেছি, একটা এমনি এক্সিবিশন ম্যাচ কিছুদিন আগে। শুধু ফুটবল, আমরা যেরকম ফুটবল খেলে বড় হয়েছি সেরকম সবার বাঙালিদের মধ্যে ফুটবলের একটা উন্মাদনা সবার আছে। সবাই চায় একদিন আমি যেন একটু হলেও ফুটবল খেলি। সেখানে এরকম একটা টুর্নামেন্ট মার্লিন গ্রুপ তার সাথে আছে, এটা আমার মনে হয় খুব ভালো টুর্নামেন্ট হবে। এবং প্রশান্ত দা যেভাবে বলেছেন উনি ওনাদের দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার, আর আমাদের মনে হয় এখন ইনফ্রাস্ট্রাকচারটা খুব জরুরি ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি অনেক গ্রেটফুল কি আমরা আপনাকে হোস্ট করতে পারছি in our project Rise. I'm very thankful that आप लोग कष्ट करके हमारे प्रोजेक्ट में आके इतना दूर आकर के अपना टूर्नामेंट कर रहे हैं, and I wish you all the very best. Good luck for the football tournament and may the best team win, and hope to see you all there. I'll be coming there myself to see the match and to see the game.